দর্শক আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে পুরো সংবাদে আছে দেবাশিস রঞ্জন সরকার। 20 মাস পর আবারও বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ $22 বিলিয়ন ছাড়িয়েছে। IMF এর হিসেব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে $22.04 বিলিয়ন আর মোট রিজার্ভ $27.41 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংক এই তথ্য জানিয়েছে। সবশেষ 2023 সালের আগস্টে রিজার্ভ ছিল $23.25 বিলিয়ন, সেখান থেকে পরের মাসে কমে $21.05 বিলিয়ন নেমেছিল। অর্থ পাচার কমে যাওয়া এবং বৈধ পথে রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির ইতিবাচক প্রভাব রিজার্ভ বাড়ার কারণ বলছে কেন্দ্রীয় ব্যাংক। দেশের ইতিহাসে রিজার্ভ সর্বোচ্চ $48.06 বিলিয়ন উঠেছিল 2022 সালের আগস্টে। এরপর থেকে প্রতি মাসেই কমতে থাকে রিজার্ভের পরিমাণ। সরকার পতনের আগে গত জুলাইয়ে রিজার্ভ কমে দাঁড়ায় $20.39 বিলিয়ন। এখনও হজ যাত্রায় ভিসা জটিলতার পুরোপুরি সুরাহা হয়নি, তবে যাদের ভিসা হয়েছে তারা কোনো ধরনের ভোগান্তি কিংবা সংকট ছাড়াই ঢাকা ছেড়েছেন। এবারের লাগেজ ব্যবস্থাপনা সহ সরকারের বেশ কয়েকটি উদ্যোগ স্বস্তি দিয়েছে যাত্রীদের। বুধবার দ্বিতীয় দিনে 13 ফ্লাইটে ঢাকা ছেড়েছেন 5,000-এর বেশি মুসল্লি। দীর্ঘ সারি অপেক্ষা, তবুও ক্লান্তি নেই কারোর চোখে মুখে, বরং আল্লাহর ঘরের মেহমান হওয়ার সুযোগ পেয়ে তৃপ্ত সবার মন। গত কয়েক বছর ধরে হজ ব্যবস্থাপনায় পরিবর্তন এসেছে বাংলাদেশে। প্রতি বছরই যাত্রীবান্ধব নানা উদ্যোগ নেয় সরকার। এবছর যেমন লাগেজ হয়রানি বন্ধে নির্ধারিত রঙের ট্যাগের উপর নম্বর বসানোর ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ইমিগ্রেশনের পর আর লাগেজ বহন করতে হবে না যাত্রীদের, সরাসরি চলে যাবে হোটেল রুমে। লাগেজের যে একটা রুট টু মক্কা যে একটা টোকেনের যে ব্যবস্থা করছে, মানে অতুলনীয়। ব্যাগটার ব্যাপারে কোনো চিন্তা নাই, আমার পাসপোর্টের নম্বরের সঙ্গে সেখানে মিল আছে। দ্বিতীয় দিনে 13টি ফ্লাইটে প্রায় 5,300 যাত্রী যাওয়ার কথা ছিল সৌদি আরবে, তবে ভিসা না পাওয়ায় বাদ পড়েন অন্তত 10 জন। অসুস্থতা আর মহারাম সংকটে যাত্রা বাতিল হয় আরও কয়েকজনের। প্রথম দিনে এই সংখ্যা ছিল 36 জনে, তবে যাদের ভিসা হয়েছে তাদের অভিজ্ঞতা ছিল আনন্দময় আর ভোগান্তিহীন। আল্লাহকে সন্তুষ্ট রাজি করার জন্য যাচ্ছি। দেশবাসীর কামনা যাতে দোয়া করতে পারি, আল্লাহ যাতে দেশবাসীকে ভালো রাখে। 20 সাল থেকে স্বপ্ন দেখছি যে হজে যাব, করোনার কারণে যেতে পারি না, এই যে এখন যাচ্ছি, যে খুব ভালো লাগছে, আল্লাহর ঘর দেখব। কারিগরি ত্রুটির কারণে প্রতিটি ফ্লাইটে 1 বা 2 জন কিংবা কোনো ক্ষেত্রে তারও বেশি যাত্রীর ভিসা না হওয়ায় উদ্বিগ্ন ঢাকা। হজ অফিস জানায় এ বিষয়ে ঢাকায় সৌদি দূতাবাসের কাছে কোনো উত্তর না পেয়ে দেশটির মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন খোদ ধর্ম উপদেষ্টা। তারা যে একটা নতুন সফটওয়্যার তৈরি করেছে, এই সফটওয়্যারটাকে সিঙ্ক্রোনাইজ করতে দু একটি বিষয়ের যে সমস্যা হয়েছে এগুলো তারা খুব দ্রুতই সমাধানের জন্য চেষ্টা করছে এবং তারা আমাদেরকে এ বিষয়ে আশ্বস্ত করেছে যে ইনশাল্লাহ এ বিষয়ে আগামীতে আর কোনো সমস্যা হবে না। এখন পর্যন্ত প্রায় 87,000 যাত্রীর মধ্যে 9% সৌদির উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন। ভিসা পেয়েছেন প্রায় 67,500 যাত্রী। যদিও নিবন্ধিত যাত্রীকে ভিসা নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ হজ অফিস ও হাবের। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ও মিয়ানমার সরকার একমত হলে রাখাইনে খাদ্য সহায়তা পাঠাতে করিডোর চালু করতে পারে জাতিসংঘ, একথা বলেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। বুধবার দুপুরে এক বিবৃতিতে একথা জানায় ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। এতে বলা হয়, রাখাইনে মানবিক পরিস্থিতির অবনতি নিয়ে তারা উদ্বিগ্ন। বাংলাদেশে জাতিসংঘ রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা অব্যাহত রেখেছে। রোহিঙ্গাদের আশ্রয়দাতা হিসেবে বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন জোরদার করতে কাজ করবে সংস্থাটি। আরও বলা হয়, বাংলাদেশ থেকে মিয়ানমারে সীমান্ত পেরিয়ে যে কোনো মানবিক সহায়তা পাঠানোর জন্য প্রথমে 2 সরকারের মধ্যে সম্মতি প্রয়োজন। সীমান্ত অতিক্রম করে সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের সংশ্লিষ্ট সরকারের অনুমতি নিতে হয়। এছাড়া জাতিসংঘ সরাসরি হস্তক্ষেপ করতে পারবে না বলেও জানানো হয়েছে। পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত হয়েছে বৈশাখী মেলা। দেশীয় খাবার ও নানা পণ্যের স্টল ছাড়াও ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। পর্তুগাল থেকে সহকর্মী জহুরুল ইসলাম মুনের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাংলা নববর্ষ 1432 উপলক্ষে পর্তুগালের রাজধানী লিসবনে আয়োজিত হয়েছে বৈশাখী মেলা। দেশটির বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে হয় এই আয়োজন। অনুষ্ঠানের শুরুতেই স্টল উদ্বোধন করেন বাংলাদেশি রাষ্ট্রদূত। স্টলগুলোতে ছিল ঐতিহ্যবাহী হস্তশিল্প, শোপিস, দেশীয় খাবার ও পিঠাপুলি সহ নানা আয়োজন। শিশু কিশোরদের জন্য ব্যবস্থা করা হয় নানা ধরনের খেলাধুলার। এটা আমাদের জন্য একটা এনকারেজমেন্ট। আমরা আগামীতে তাদেরকে নিয়ে আরো সুন্দর একটি অনুষ্ঠান করতে চাই। আমরা আসলে খুব ব্যতিক্রমধর্মী একটা প্রোগ্রাম এখানে আমরা উদযাপন করছি এবং আমরা এই প্রোগ্রামের অংশ হতে পেরে আমরা গর্বিত।
লিসবনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দূতাবাস কর্মকর্তা, কমিউনিটির নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহ বহু প্রবাসী বাংলাদেশি। লাল সাদা পোশাকে বাঙালি সাজে উপস্থিত হন অনেকেই। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন প্রবাসী বাংলাদেশি শিল্পী ও শিশু কিশোররা। পরিবেশিত হয় সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও বিভিন্ন সাংস্কৃতিক উপস্থাপনা। এক কথায় বলতে হয় অতুলনীয়। এত সুন্দর প্রোগ্রাম এমবাসি এত সুন্দর ভাবে করেছে, সত্যি খুবই প্রশংসনীয়। অনেকদিন পরে যখন বাঙালি সবাই একসাথে হতে পারি, অনেক ভালো লাগে। পর্তুগাল বাংলাদেশ এমবাসি যে আমাদের প্রোগ্রামটা করেছে শুভ নববর্ষ উপলক্ষে, এতে আমরা খুবই আনন্দিত এবং সবাই এত এনজয় করেছি যে আমাদের বাংলাদেশকে মনে হচ্ছে এখানে তুলে ধরা হয়েছে। আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের আয়োজন করা হবে, এমনটি আশা আগত অতিথিদের। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। যুক্তরাজ্যের বার্মিংহামে আয়োজিত হয়েছে বৈশাখী মেলা। বাংলাদেশ কালচারাল সোসাইটি মিডল্যান্ডসের উদ্যোগেই করা হয় এই আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি তৌফিকুল ইসলাম। সঞ্চালনে ছিলেন হাফজা ইসলাম। বিশেষ বক্তব্য রাখেন ডক্টর উম্মে রুমানা হক। এছাড়া বক্তব্য রাখেন ডাক্তার আব্দুল খালিক, ডাক্তার আবু মালেক, সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান, ফয়জুর রহমান চৌধুরী সহ আরও অনেকে। শিশু কিশোরদের জন্য আয়োজন করা হয় ফেস পেইন্টিং ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতার। নানা দেশি খাবারের স্টলের পাশাপাশি ছিল মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। দর্শক, আবারও আমন্ত্রণ প্রবাসী বাংলাদেশে। ভারতের আদানি গ্রুপ বিদ্যুৎ রপ্তানিতে $40 কোটি কর ফাঁকি দিয়েছে এমন অভিযোগের অনুসন্ধান শুরু করেছে দুদক। এ ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব আহমদ কায়কাউস সহ বিদ্যুৎ বিভাগের সংশ্লিষ্টদের যোগসাজশ খুঁজে দেখতে এনবিআর সহ বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছে সংস্থাটি। ভারতের ঝাড়খণ্ডের গাড্ডায় স্থাপিত আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে 2023 সালের 9 মার্চ প্রথম বিদ্যুৎ আমদানি শুরু করে বাংলাদেশ। তখন থেকেই আমদানি করা এই বিদ্যুতের শুল্ক সহ অন্যান্য কর পরিশোধ করা হয়নি। দুদকে আসা অভিযোগে বলা হয়েছে, ভারতের আদানি গ্রুপের সঙ্গে আওয়ামী লীগ সরকারের চুক্তিতে এনবিআরকে পাশ কাটিয়ে শুল্ক ও কর অব্যাহতির সুযোগ করে দেয়। অভিযোগ আমলে নিয়ে এই দুর্নীতির আত্মপান্ত খুঁজে বের করতে অনুসন্ধান কমিটি গঠন করেছে দুদক। এদিকে দুদকের আবেদনে সাইমা ওয়াজেদ পুতুল ও সজীব ওয়াজেদ জয় সহ 5 জনের নামে থাকা বাড়িধারা, খুলনা, গোপালগঞ্জের প্রায় 6 কোটি টাকার প্লট ও জমি জব্দ করে প্রশাসক নিয়োগের আদেশ দিয়েছেন আদালত। কথা ছিল প্যাকেজিং কোম্পানিতে চাকরি মিলবে, মাস শেষে জুটবে ভালো অঙ্কের টাকা। অথচ রাশিয়া নেয়ার পর টাঙ্গাইলের নাজির উদ্দিনকে ঠেলে দেওয়া হয় যুদ্ধের ময়দানে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির খোঁজ খবর না পেয়ে আতঙ্কিত স্বজনরা দ্রুত নাজিরকে দেশে ফেরানোর পাশাপাশি জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। সংসার আরেকটু সচ্ছলতা আনতে দেশ ছেড়ে বৈধভাবে পাড়ি জমাতে চেয়েছিলেন বিদেশে, কিন্তু দালাল চক্রের প্রতারণায় টাঙ্গাইলের নাজির উদ্দিনের দিন কাটছে এখন রণক্ষেত্রে। ঘাটাইল উপজেলার কুরমুশি গ্রামের বাসিন্দা নাজির। এর আগেও প্রবাসে কর্মরত ছিলেন তিনি। করোনাকালে দেশে ফিরে কিছুদিন অবস্থানের পর ফের বিদেশমুখী হন। রাজধানীর মিরপুরে এসপি গ্লোবাল নামে একটি প্রতিষ্ঠানে যোগাযোগ করলে 12.5 লাখ টাকায় রাশিয়া পাঠানোর প্রতিশ্রুতি দেয় তারা। শতভাগ অর্থ পরিশোধের পর গত বছরের 15 ডিসেম্বর আসে দেশ ছাড়ার পালা। এই পর্যন্ত সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছিল। বিপত্তি বাধে রাশিয়া পৌঁছানোর পর। প্যাকেজিং কোম্পানিতে চাকরি দেওয়ার কথা থাকলেও দালাল চক্র নাজিরকে একটি ক্যাম্পে সামরিক প্রশিক্ষণে পাঠায়। এরপর ঠেলে দেয় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দানে। পরিবারের সাথে সবশেষ কথা হয় 16 এপ্রিল। এরপর থেকেই আর কোনো খোঁজ নেই নাজিরের। রাশিয়া দিয়ে হেরে দিয়ে হোটেলে চললো, হোটেল একদিন দেশে দিয়ে হেরে দিয়ে আরেক বিমানবন্দরে, আর সেখান থেকে নিয়ে এলো আরেক ক্যাম্পে, হেরে দিয়ে বললো যে আমি 10টা কাগজে স্বাক্ষর করছে। ওরা বলছে যে না, যুদ্ধে যদি নেওয়া হয় তাহলে আমরা যাবো না, ওইখানে আমাদের দেশে পাঠাই দিন। তারা বলছে যে না, দেশে পাঠাই দিব না, যুদ্ধেও পাঠাবো না, ওদেরকে ক্যাম্পে রাখা হবো। 16 তারিখে সকালে বলছে আমারে যে আজকে আমাদের যুদ্ধে নিয়ে যাব। আমার ওইখান থেকে কথা বলতে পারবো কিনা, নেট পাবো কিনা তা জানি না। অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষকের একমাত্র সন্তান নাজিরই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। জীবন মরণ সন্ধিক্ষণে থাকা নাজিরের চিন্তায় নির্ঘুম রাত কাটছে স্বজনদের। তার 3 বছরের মেয়েটিও আশায় থাকে কখন আসবে বাবার ফোন। পরিবারের অবস্থা তো এখন দেখতে পাচ্ছেন খুব করুণ অবস্থায় আছে আর কি। একমাত্র উপার্জনকারীও নেই। প্রতারণা করলে ভবিষ্যতে আর কেউ ওইভাবে বিদেশে যেতে পারবে না, সবাই আতঙ্কের মধ্যে থাকবে। এসব যে দালাল চক্র আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। এই যে 12 লক্ষ টাকা ঋণ করে দিয়েছে, এই টাকাটা যাতে ওঠে এবং সেই ছেলেরে আমরা তাড়াতাড়ি যাতে দেশে ফেরত দেয়
দ্রুত যুদ্ধের ময়দান থেকে নাজিরকে ফিরিয়ে আনার পাশাপাশি দালাল চক্রের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। ব্রিটেনের তরুণ আইনজীবী ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমনকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে ইস্ট লন্ডনে। সুনামগঞ্জের গোবিন্দগঞ্জ হাই স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ ফজল উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ব্যারিস্টার ইমান আলী। বিশেষ অতিথি ছিলেন ব্যারিস্টার তারেক বিন আজিজ, ব্যারিস্টার রাসেল উইলকক্স, কমিউনিটি নেতা আশিকুর রহমান আশিক, BCA এর সেক্রেটারি মিঠু চৌধুরী এবং ছাতক এডুকেশন ট্রাস্ট ইউকের প্রেসিডেন্ট আক্তার হোসেন। সভায় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ব্যারিস্টার সুমনকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট সিরিজ। চট্টগ্রাম টেস্টে জিম্বাবুয়েকে ইনিংস ও 106 রানের ব্যবধানে হারালো বাংলাদেশ। ঘরের মাঠে 17 মাস পর জয় পেল টাইগাররা। সাথে 3 দিনেই ম্যাচ জিতে 1-1 সমতায় সিরিজ শেষ করল স্বাগতিকরা। মিরাজ তাইজুলের ঘূর্ণিতোপে দ্বিতীয় ইনিংসে 111 রানে অল আউট হয় সফরকারীরা। ব্যাট হাতে সেঞ্চুরির পর বল হাতে 5 তুলে নিয়ে ম্যাচ ও সিরিজ সেরা মেহেদী মিরাজ। বলা হয়ে থাকে সকালের সূর্য নাকি পুরো দিনের গল্প বলে। চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের সকালে বাংলাদেশ দল যেভাবে খেলেছে, বিশেষ করে মেহেদী হাসান মিরাজ আর তানজিম হাসান সাকিব, তাতেই এই টেস্টে জিম্বাবুয়ের এপিটাফ লেখা হয়ে গেছে। 7 উইকেটে 291 রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন আগের দিনের 2 সেট ব্যাটার তাইজুল ইসলাম আর মিরাজ। দলীয় 342 রানে 20 রান করা তাইজুল আউট হলে ভাঙে দুজনের 63 রানের জুটি। এরপর ডেবিউটেন্ট সাকিবের সঙ্গে মিরাজ করেন 96 রানের জোট। বাংলাদেশি হিসেবে টেস্ট অভিষেকে 10 নম্বরে নেমে দ্বিতীয় সর্বোচ্চ 41 রান করেন সাকিব। সাকিবের আউটের খানিক বাদে সেঞ্চুরি তুলে নেন মিরাজ। 104 রানের অনবদ্য ইনিংস খেলার পথে পেরিয়েছেন টেস্ট ক্যারিয়ারের 2000তম রান। তাতেই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে 2000 রান আর 200 উইকেটের মাইলফলক স্পর্শ করলেন এই ডানহাতি। মিরাজ নৈপুণ্যে বাংলাদেশের লিড 217। জিম্বাবুয়ের হয়ে 5 উইকেট নেন অভিষিক্ত ভিনসেন্ট মাসেকেসে। জবাবে ব্যাটিং কল্যাপসে পড়ে সফররতরা। 8 রানে 2, 22 রানে জিম্বাবুয়ে হারায় 3 উইকেট। স্কোরবোর্ডে যখন 69, জিম্বাবুয়ের অর্ধেক ব্যাটার তখন প্যাভিলিয়নে। সব মিলিয়ে তাদের ইনিংস থামে 110 রানে। বাংলাদেশের জয় 1 ইনিংসও 106 রানের বড় ব্যবধানে। মিরাজ 5, তাইজুল নেন 3 উইকেট। সিলেট টেস্টে হারার পর চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের শুরুটাও বাংলাদেশ দলের ভালো হয়নি, কিন্তু বাকি 2.5 দিন দারুণ ক্রিকেট খেলে চট্টগ্রাম টেস্টটা নিজেদের করে নিয়েছেন মিরাজ শান্তরা। ফলে সিলেট টেস্ট হারের পর সিরিজ হারানোর যে শঙ্কাটা গেঁথে বসেছিল, সেই শঙ্কা কেটে গেছে। বাংলাদেশ দল এক প্রকার একটা লজ্জা থেকেও বেঁচে গেছে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম, চট্টগ্রাম। বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান। আগামী 25 মে প্রথম টি-20 দিয়ে মাঠে গড়াবে এই সিরিজের প্রথম 2 ম্যাচ অনুষ্ঠিত হবে 25 ও 27 মে ফয়সালাবাদে। 17 বছর পর ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে হবে কোনো আন্তর্জাতিক ম্যাচ। 5 ম্যাচ সিরিজের পরের 3 ম্যাচ হবে 30 মে এবং জুনের 1 ও 3 তারিখ। এই 3 ম্যাচের জন্য ভেন্যু নির্ধারণ করা হয়েছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। সিরিজের সব ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত 9টায়। প্রাথমিকভাবে সাদা বলের এই সফরে 3 ওয়ানডে এবং 3 টি-20 খেলার পরিকল্পনা ছিল 2 দলের। তবে এশিয়া কাপ এবং বিশ্বকাপের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে 5 ম্যাচের টি-20 সিরিজে পরিণত করা হয় এটিকে। সৌদি আরবের রিয়াদে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁ আল মাসরাশা আবের 9ম শাখা। রিয়াদের হায়াল রিমাল এলাকায় ফিতা কেটে উদ্বোধন করা হয় রেস্তোরাঁটির। প্রতিষ্ঠানটির মালিক প্রবাসী 3 সহোদর মামুন হোসেন, গোলাপ হোসেন ও মাহিন হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু প্রবাসী। বাংলাদেশি রেস্তোরাঁটিতে দেশীয় ঐতিহ্যবাহী নানা খাবারের পাশাপাশি পাওয়া যাবে নানা দেশের মুখরোচক ফাস্টফুড। প্রবাসী বাংলাদেশিদের কাছে দেশি খাবার ও আতিথেয়তার স্বাদ পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে একটা নতুন এরিয়ার ভিতরে এতদিন খাবারের কোনো দোকান ছিল না, এখন আমাদের পাশাপাশি একটা দোকান হয়েছে। এই দোকানটা হওয়ার কারণে আমাদের অনেক উপকার হয়েছে। আমাদের এই এলাকায় আসলে এই ধরনের বুফিয়া নাই। আমাদের এলাকায় নতুন প্রতিষ্ঠান হওয়াতে আমরা আসলে খুবই আনন্দিত। হায়ার রিমালে আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান, এই অত্র এলাকার সকল প্রবাসী বাংলাদেশি ভাইদেরকে আমাদের এই নতুন শাখায় সবাইকে আমন্ত্রণ জানাতে। গলফার সিদ্দিকুর রহমানের কথা
মনে আছে? কেমন আছেন তিনি? সিদ্দিকুরের সাথে কথা বলেছেন সহকর্মী নাসিব শুভ। মিলেছে অনেক প্রশ্নের উত্তর। বয়ের অতীত স্মৃতি এখনও যত্ন সহকারে আগলে রেখেছেন গলফার সিদ্দিকুর রহমান। ক্যারিয়ারের দারুণ এই ইউটার্নে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতার শেষ নেই তার। পরিবারের সমর্থনের পাশাপাশি নিজের মননশীলতায় এগিয়ে যেতে চান আরও দূরে। শাহিন আলমের তোলা ছবিতে 2 পর্বের ধারাবাহিকের আজ থাকছে প্রথম পর্ব। 25 বছরের ক্যারিয়ারে প্রতিনিয়তই নিজেকে গড়ছেন গলফার সিদ্দিকুর রহমান, যার হাত ধরেই আন্তর্জাতিক অঙ্গনে গলফের সম্ভাবনার কথা জানান দেয় বাংলাদেশ। ধার কিছুটা কমলেও ব্যস্ততা কমেনি সিদ্দিকুরের। ফিটনেস, টেকনিক ও মেন্টাল ফিটনেসের উপর পূর্ণ মনোযোগ এই গলফারের। মেন্টাল ফিটনেস অ্যান্ড প্লাস টেকনিক, কারণ এই দুটা জিনিস আমি মনে করি যে এখানে আমার আরেকটু টাচ আপ করতে পারলে আমি আরও ভালো করতে পারবো। আর ফিজিক্যাল ফিটনেস এটা আমি অনেক বছর যাবৎ করে আসতেছি, ওইটাকে আমি জাস্ট অলওয়েজ ফাইন টিউনিং করি। 2010 ব্রুনাই ওপেনে চ্যাম্পিয়ন হয়ে নিজেকে অনন্য মাত্রায় নিয়ে যান সিদ্দিকুর, যে স্মৃতি এখনও মনের কোণে যত্ন করে রেখেছেন এই গলফার। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে খেলাটির দারুণ সম্ভাবনা দেখছেন তিনি। সেই সাথে পৃষ্ঠপোষক বাড়ানো গেলে আরও আন্তর্জাতিক গলফার উঠে আসবে বলে মত সিদ্দিকুর রহমানের। আমার এশিয়ান ট্যুরের প্রথম জয়, এবং সেই জয়টা মানে আজকে এখনও অবধি আমাকে ইন্সপায়ার করে আসছে। স্পন্সর ছাড়া কোনো অল্টারনেট নাই। তো আমার মনে হয় যে এখানে আমাদের যারা স্পন্সর বা পৃষ্ঠপোষক যেটা আমরা বলি, ওটা যদি আরও বেশি থাকে তাহলে আমাদের দেশ থেকে অনেক প্লেয়ার মানে ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আমরা দেখতে পাবো। শিকড় থেকে শেখরে কিভাবে নিজেকে নিয়ে যেতে হয় তার উৎকৃষ্ট উদাহরণ এই গলফার। তাই তো বয়ের অতীত স্মৃতিতে ধুলো পড়তে দেননি কখনো। পাশাপাশি গলফে ব্যস্ত সূচিতেও নিজের গলফার স্ত্রীর ত্যাগ ও পূর্ণ সহযোগিতার প্রতি কৃতজ্ঞ তিনি। আমি যেহেতু গলফার, আমি প্রফেশনাল গলফার, সেও একজন গলফার, তো সে আমার বিষয়টা মানে মোর দ্যান 100% বোঝে। সো এই দিক থেকে আমি মানে অন্যান্য দিক থেকে আমি আই এম সো হ্যাপি যে আমি আমি আমার লাইফ পার্টনারটা মানে খুব ভালো পেয়েছি। কম্পিউটারে আমি যখন বয় ছিলাম, হ্যাঁ, আমি তখন একটা শর্ট প্যান্ট, একটা শার্ট পরে আমি ক্লাবে ঢুকতাম। সো আই ক্যান ফিল দ্যাট ফিলিং। গত 20 বছরে গলফে বাংলাদেশ দারুণ উন্নতি করেছে বলে মত সিদ্দিকুর রহমানের। এই ধারাবাহিকতা ধরে রাখতে সংশ্লিষ্ট সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন তিনি। বাংলাদেশে গলফকে ব্র্যান্ডিং করার পেছনে সিদ্দিকুর রহমানের অনেক বড় হাত রয়েছে। এগিয়ে যাচ্ছেন তিনি সামনের দিকে, এবং সেই সাথে আশা করছেন ভবিষ্যতেও ঘুরে দাঁড়াবে বাংলাদেশ এই গলফকে কেন্দ্র করেই। নাসিব শুভ, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।